আসসালামু আলাইকুম। আপনার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামীম রেজা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো আছেন নিশ্চয়ই? পত্রিকাগুলো শিরোনাম দেখে আসবো। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, চাওয়া পাওয়ার হিসেবে বাংলাদেশ, আশা করি নতুন প্রশাসন প্রত্যাশা পূরণ করবে, অভিবাসনের ক্ষেত্রে লাভবান হতে পারি, জিএসপি সুবিধা পেতে নতুন করে চেষ্টা করতে হবে, মিয়ানমারের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে হবে, আনন্দের জোয়ার যুক্তরাষ্ট্র। মানব জমিন, বাইডেনকে অভিনন্দন, দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হওয়ার প্রত্যাশা, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক মৌলিক পরিবর্তন হবে না, কূটনীতিকদের পর্যবেক্ষণ। চমক, এক কৃষ্ণাঙ্গ নারীর বিশ্বজয়। নাম্বার 1, 200 বছর আগের দশা হবে ট্রাম্পের। দেশ রূপান্তর, শহুরে ভোটে জেতালো বাইডেনকে শেখ হাসিনার বার্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হবে, রাষ্ট্রপতির অভিনন্দন। এখন যুক্তরাষ্ট্রকে সারিয়ে তোলার সময়, বিজয় ভাষণে জো বাইডেন। বিজয় ভাষণে কমলা হ্যারিস, প্রথম হলেও শেষ নেই। যুক্তরাষ্ট্র পাচ্ছে প্রথম সেকেন্ড জেন্টলম্যান। ফল মানেন না ট্রাম্প, জয়ের পথে হোয়াইট হাউস যাত্রা, ধর্ষণের সাজা ফাঁসি যুক্ত করতে বিল জাতীয় সংসদে। আমাদের সময়, বাইডেনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। জো বাইডেনের জোয়ার, পরিবর্তনের আশায় বিশ্ব। ট্রাম্প হোয়াইট হাউস না ছাড়লে কি হবে? বাইডেনের সামনে কঠিন পরীক্ষা, যেসব কারণে কপাল পড়ল ট্রাম্পের। জয় বিভেদ নয়, ঐক্য চাই, বিজয় ভাষণে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আজ থেকে আইনি লড়াইয়ে নামছেন ডোনাল্ড ট্রাম্প। এটা আমার বা বাইডেনের নয়, যুক্তরাষ্ট্রের জয়। কমলা, জল স্থল আকাশপথে বিচরণ করবে বিজিবি, প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ, বাইডেন কমলাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছবে। পরিবর্তনের আশা বিশ্বে, বাধা হতে পারে বিভক্ত মার্কিন সমাজ ও কংগ্রেস। এখন ক্ষত সারানোর সময়, বিভাজনের বিরুদ্ধে ঐক্যের ডাক বাইডেনের। মানবকণ্ঠ, বঙ্গবন্ধুর নির্দেশনা অনুসরণ করতে বললেন প্রধানমন্ত্রী, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি, আমি সবার প্রেসিডেন্ট, বাইডেন। সময়ের আলো, ঐক্য গড়তে চান বাইডেন। বিজয় ভাষণ, লাল নীল নয়, ভাবনায় শুধুই যুক্তরাষ্ট্র, আমি প্রথম হতে পারি কিন্তু শেষ নই, কমলা হ্যারিস। প্রত্যেক বাহিনীকে এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত করা হচ্ছে, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা প্রধানমন্ত্রীর। সংগ্রাম, মার্কিন ইতিহাসে সর্বাধিক ভোটে ঐতিহাসিক জয়, সব হিংসা বিভেদ ভুলে ঐক্য গড়ার আহ্বান বাইডেনের। প্রত্যেকটা বাহিনী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত হোক, প্রধানমন্ত্রী। ইনকিলাব, জিয়া এরশাদ খালেদা সীমান্ত চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেয়নি, বিজেপির এয়ার উইংয়ের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। বাইডেন কমলাকে অভিনন্দন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর। বাইডেন কমলার বিজয় ভাষণ, ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার। নাগরিকত্ব পাবেন 1,10,00,000 অভিবাসী। পতন এক দাম্ভিক প্রেসিডেন্টের। করতোয়া, বাইডেনে নতুন স্বপ্ন যুক্তরাষ্ট্রের। বিজয় ভাষণে ঐক্যের ডাক, হতে চান সবার রাষ্ট্রপতি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিল সংসদে উত্থাপন। দ্য ডেইলি সান, মেগা প্রজেক্টস ব্যাক অন ট্র্যাক, বাইডেন কলস ফর ন্যাশনাল ইউনাইটি। হাসিনা ইনভাইটস বাইডেন কমলা টু ভিজিট বাংলাদেশ। President greets Biden Kamala. The Business Standard, low interest in high-tech park. International leasings, Taka 258 crore. Assets turned into Taka 2,773 crore liabilities. PM declares BGB a three-dimensional force. আমাদের টেবিলে আসা পত্রিকাগুলো শিরোনাম ছিল এরকম। আজও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী প্রেসিডেন্ট বিজয় হওয়া, ভাইস প্রেসিডেন্ট বিজয়ী হওয়া, এটাই বেশিরভাগ পত্রিকাগুলো শিরোনাম দখল করে আছে। এর বাইরেও কিছু শিরোনাম আছে বিজিবি নিয়ে। বাংলাদেশের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নেতাদেরকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন। আমরা যুক্তরাষ্ট্র থেকে শুরু করি। কেমন দেখলেন নির্বাচনটা? নিঃসন্দেহে অনেক ঘটনা ঘটনের নির্বাচন, এবং আমরা সাধারণত বলে থাকি যে আমাদের মতো দেশগুলোতে নির্বাচন নিয়ে নাটকীয়তা
বেশি হয়, একটা টান উত্তেজনা থাকে। অন্যান্য দেশে অনেকটা রুটিন ওয়ার্কের মতো তারা ভোট দিতে যান, কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই অন্যরকম। সেটা যারা গত কয়েকদিন গণমাধ্যম চোখ রেখেছেন, পড়েছেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সর্বশেষ যে রাষ্ট্রপতি ছিলেন তার 4 বছর মেয়াদকালে এমন কিছু বিষয় তৈরি হয়েছে, এমন কিছু ইস্যুর জন্ম হয়েছে, এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনা হয়েছে, বানার চেষ্টা করা হয়েছে, যে কারণে এইবারের মার্কিন নির্বাচন একেবারেই অন্যরকম। সবচেয়ে বেশি করোনার মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন সে দেশের জনগণ। এবং আপনি জানেন তাদের আগাম ভোটের ব্যবস্থা আছে, পোস্টাল ভোট বা মেইল ভোটের ব্যবস্থা আছে, সেটাতেও রেকর্ড গড়েছেন তারা। এবং দুজন প্রার্থী যিনি জয়লাভ করেছেন তিনি তো সর্বোচ্চ পেয়েছেনই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। এমনকি বিজিত যিনি ট্রাম্প সাহেব, তিনিও যে ভোট পেয়েছেন সেটাও একটা বড় ইতিহাস সেই সংখ্যাগত দিক থেকে। তো সব দিক থেকে, আর বাকি তো জানেন যে গণনা পুনর্গণনা নিয়ে বিভিন্ন আইনি লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাওয়া রিপাবলিকানদের দিক থেকে। তো সবকিছু মিলে একটা মার্কিন নির্বাচন বা পশ্চিমা কোনো দেশের নির্বাচন এরকম টান উত্তেজনা এবং এটা নাটকীয়তা হবে, সেটা আমাদের প্রজন্মে তো আমরা দেখেইনি কখনো। এবং যতটুকু মার্কিন নির্বাচনের ইতিহাস জানা যায় বা আগের ঘটনাগুলো যায়, তাতেও এরকম পরিস্থিতি অন্তত আমাদের জানা ইতিহাসে নেই। বাইডেনের প্রথম বিজয়ী ভাষণ বা কমলা হ্যারিসের ভাষণ, এটা তো আপনি দেখেছেন বা শুনেছেন। দুটো ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি থেকে আমরা কি বার্তা পেলাম বা কি বার্তা দিলেন, আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, যেমন একটা হলো যে তিনি প্রাথমিকভাবে তার জনগণের উদ্দেশ্যে কি দিচ্ছেন। মনে রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে এখনো অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী যে দেশ, তার প্রথম বিষয় কিন্তু তার ডোমেস্টিক অ্যাফেয়ার্স, তার ঘরোয়া বিষয়গুলো। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাইরে থেকে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক কি হবে, ইউরোপের সঙ্গে কি হবে, আমাদের সঙ্গে কি হবে, দক্ষিণ এশিয়ার সঙ্গে কি হবে, সেটা আগে দেখতে বেশি প্রত্যাশা করি। কিন্তু তাদের আগে ঘর সামলানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে সময় আপনি আগে উল্লেখ করেছেন নির্বাচন হচ্ছে, সেটা কোভিডের মতো একটা বিষয় যেটা আমাদের একেবারে কোনো অভিজ্ঞতাতেই ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের 2.5 লক্ষের উপরে লোক মারা গেছেন যেদিন অন্তত নির্বাচনের ফল আমরা বেসরকারিভাবে জেনেছি, বেশি আক্রান্ত। সুতরাং এরকম একটা মুহূর্তের মধ্যে এবং রিসেশন দেখা দিচ্ছে, তারপরে একই সঙ্গে তাদের প্রচুর কর্মচ্যুতি হয়েছে মানুষের, স্বাভাবিক কোভিডের মধ্যে ওইভাবে যদি অর্থনীতি একরকম আছে কিন্তু সেটা যথেষ্ট না, মানে মার্কিন অর্থনীতির তুলনায় সেটা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তো সেক্ষেত্রে যে ভাষণের কথা আপনি বললেন, সেটা কিন্তু এর আগেও দুটো ভাষণ দিয়েছেন, একটা মাঝেরটা সংক্ষিপ্ত, তার আগের একটা বেশ বড়, এবং সেখানকারই একটা সম্প্রসারণ এই ভাষণে, যার প্রধান যে বিষয়টা তিনি তার জনগণকে শান্ত থাকতে বলেছেন। যেভাবে হোক ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন সমাজ 2 ভাগ হয়ে গেছে। মার্কিন সমাজে যে ভাগ ছিল না এটা বলা যাবে না, ভাগ ছিল। সেখানেও শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, অভিবাসী, সবাই অভিবাসী সেখানে, কিন্তু কেউ একটু আগে কেউ একটু পরে, এক ধরনের একটা টানাপোড়েন কিন্তু ছিল। এবং সুযোগ সুবিধার ক্ষেত্রেও এক ধরনের একই রকম অবস্থা না, একটা অসমতা সেখানে আছে। কিন্তু একটা সব সম্ভাবনার দেশ হিসাবে আমরা তাকে দেখতে চাই, সেটা অনেকটা আপনি বলতে পারেন যে ভেঙে গেছে মার্কিন এই গত 4 বছরের প্রশাসনের ক্ষেত্রে। এবং এই বিভক্তিটা যে এত চোখে পড়বার মতো, সেখানেও রিপাবলিকানরা ছিলেন, ডেমোক্র্যাটরা আগেও ছিলেন, আরো ছোট ছোট দল ছিল। আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হবার পরে তাদের সিভিল ওয়ার হয়েছে, বা তাদের দেশে অনেক 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 বড় বড় ঘটনা সেখানে ঘটেছে, গ্রেট আমেরিকান ডিপ্রেশন ঘটেছে। আজকে যেমন আমরা কোভিড-19 নিয়ে কথা বলছি, এরকম স্প্যানিশ ফ্লু নিয়ে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। সবকিছু মিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গেছে, প্রথম বিশ্বযুদ্ধে গেছে, তারপরেও এরকম বিভেদ আমরা কখনো দেখি। এবং সেই বিভেদ নির্বাচন কে কাকে ভোট দিচ্ছেন তাতে বিভেদ লক্ষ্য করা যাচ্ছে, অঞ্চলে বিভেদ লক্ষ্য করা যাচ্ছে, সাদা কালোর ভোটের রীতিতে বিভেদ লক্ষ্য করা যাচ্ছে, স্প্যানিশদের বা হিসপ্যানিকদের ভোটের সাথে অন্যদের ভোটের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এবং যে আচরণ তাদের সমর্থকরা পরবর্তীতে দেখাচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে যে উগ্রতা আমরা লক্ষ্য করছি, সেটা অদৃষ্টপূর্ব, এটা মার্কিন সমাজে আমরা সাধারণত দেখি না। তো সেই সময় তার যে বক্তৃতা, সেটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে তিনি ঐক্যের ডাক দিচ্ছেন, তিনি সবার রাষ্ট্রপতি হিসাবে নিজেকে দেখছেন। আর দ্বিতীয়, যদি আপনি আর একটু স্পষ্টভাবে বলেন, ঘরোয়া ক্ষেত্রে তার প্রথম যে চ্যালেঞ্জ, সেটার কথা বলছেন, কোভিডের, সেটা মোকাবেলা করার, কর্মসংস্থানের কথা বলছেন, শিক্ষার কথা তিনি বলছেন যে আবার এবং সবচেয়ে ঘুরে ফিরে যে জায়গাটা আসছে, যে ঐক্যবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রে যাবার কথা, যে তিনি আমি ডেমোক্র্যাটদেরও রাষ্ট্রপতি, আমি রিপাবলিকানদের রাষ্ট্রপতি, ভোট দিক না দিক, সেটা খুব গুরুত্বপূর্ণ। ঘরোয়া এই বিষয়ের বাইরে আন্তর্জাতিক বিষয় তো যে খুবই গুরুত্বপূর্ণ, যে 2-3টা কথা বলছেন বা আভাস দিয়েছেন, প্রেসিডেন্ট ইলেক্ট বলেছেন, মানে নিঃসন্দেহে তিনি আলোচনা করেই মত দিচ্ছেন। আপনাকে সেইভাবেই এটা বিশ্লেষণ করতে হবে, যেটা বক্তৃতার জন্য বক্তৃতা না, নিঃসন্দেহে। যার একটা হলো তিনি আবার
ক্লাইমেট টকে ফিরে আসবেন, তাই না? আমাদের বিশ্ব জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যেখান থেকে উঠে গেছে ট্রাম্প প্রশাসন, সেটাতে ফিরে আসার আভাস দিয়েছেন। আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেবেন, WHO তে তার মানে আবার ফিরবেন, টাকা দেবেন, সেটা গুরুত্বপূর্ণ। নেটোর ব্যাপারে আবার আশাবাদী হয়ে উঠছেন নেটোভুক্ত দেশগুলো, যে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ বাইরে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ ব্রিটেন যদি বলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, সে প্রায় একঘরে হয়ে পড়েছিল। কারণ আমেরিকা ফার্স্ট মানে শুধুমাত্র আমেরিকার জনগণ ফার্স্ট, এটা পররাষ্ট্র নীতিতেও একটা মৌলিক পরিবর্তন আনবার একটা প্রয়াস লক্ষ্য করা গেছে, যেটা আমেরিকার জন্য ভালো হয়নি। তো সেই দিকগুলো তো আন্তর্জাতিক ক্ষেত্রে আছে। ওই সরাসরিভাবে তিনি চীনের কথা, রাশিয়ার কথা এখন হয়তো বলেননি, কিন্তু নিঃসন্দেহে রাশিয়ার চাইতে চীন তার বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্যের বিষয়ে একটু ফিলিস্তিনিদের ব্যাপারে আভাস পাওয়া গেছে আগে থেকে, যে তাদের জন্য একটা কনসুলেট খুলবেন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যে অফিস আছে সেটা চালু করতে দেবেন, এবং যে সাহায্যের যে প্যাকেজটা ছিল সেটা আবার চালু করবেন, যেটা ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছে। সেটা মধ্যপ্রাচ্যের জন্য একটা ভালো সংবাদ। তো বাকিগুলো তো দীর্ঘমেয়াদের আলোচনার ব্যাপার। আপনি জানেন মার্কিন পররাষ্ট্র নীতি রাতারাতি পাল্টায় না, কিছু কৌশল পাল্টায়, কিছু দৃষ্টিভঙ্গি পাল্টায়। তবে উনি যে আভাস দিচ্ছেন তাতে বড় আকারের কিছু আবার একটা শিফট, যেটা মার্কিন ট্রাম্প প্রশাসন একেবারে অন্যদিকে নিয়ে গিয়েছিল, তার একটা পরিবর্তন আসবে। কমলা হ্যারিস একটা অনেক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। তার এথনিসিটি, তার পূর্বপুরুষের অবস্থান, সেটা আমাদের দক্ষিণ এশীয়, ভারতীয়, ক্যারিবিয়ান, আফ্রিকান ডায়াসপোরা, তার চেয়ে বড়ভাবে লক্ষ্য করতে হবে যে তিনি কৃষ্ণাঙ্গ নারী হিসাবে হোয়াইট হাউসে গেছেন এবং ভাইস প্রেসিডেন্ট। মার্কিন ইতিহাসে এটা অনেক বড় ঘটনা। এর আগে দু একটা উদাহরণ আছে, প্রেসিডেন্ট নির্বাচনের একেবারে প্রাথমিক পর্যায়ে দল থেকে চেষ্টা করেছেন, একজন নারী ভাইস প্রেসিডেন্টের জন্য চেষ্টা করেছিলেন ৭০-৭২-এর দিকে। সেটা একেবারে, সেগুলো তো আমাদের আর ওইভাবে ইতিহাসের আলোচনাতেই নাই, কিন্তু এটা অনেক বড় ঘটনা। বিশেষ করে যখন সাদা কালোর বিভেদ তুঙ্গে উঠেছে, যখন ব্ল্যাক লাইভস ম্যাটার, যে আমরা এত গুরুত্বপূর্ণ একটা বলা চলে যে একটা সাংস্কৃতিক আন্দোলন দীর্ঘ একটা নিষ্পেষণ থেকে বেরিয়ে আসতে যাচ্ছে, যেটার ভিত্তিতে একটা পুলিশ সংস্কারের প্রসঙ্গ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং জো বাইডেন বারবার বলেছেন যে সিস্টেমিক যে রেসিজম তাদের মধ্যে চলেছে, সেখানে কমলা হ্যারিসের এই আজকের এই পর্যায়ে আসাটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আগের যত আমাদের বলতে পারেন বিভেদ এবং বর্ণবাদ, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এবং নারী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি মার্কিন সমাজে, যেটা আমরা হিলারি ক্লিন্টনের সময়, হিলারি ক্লিন্টন কি কারণে হেরেছেন তার অনেক বিশ্লেষণ আছে, কিন্তু নারী রাষ্ট্রপতি হিসেবে তাকে দেখতে প্রস্তুত ছিল কিনা কনজারভেটিভ আমেরিকান ভোটাররা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সেদিক থেকেও কমলা হ্যারিসের এই উত্থান অসাধারণ। এবং সবচেয়ে বড় কথা, কমলা হ্যারিসের এই বিষয়টা থেকে যেটা প্রতিষ্ঠিত হয় যে সারা পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আগ্রহের অন্যতম একটা কারণ হলো যে সে সম্ভাবনা তৈরি করে, প্রতিটা মানুষের জন্য সে অসাধারণ সম্ভাবনা তৈরি করে। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বড় বৈশিষ্ট্য। মানুষ হিসেবে বিকশিত হবার যে সুযোগ মার্কিন সমাজ দেয়, সেটা অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো সমাজ এখন পর্যন্ত দিতে পারেনি। সেই জায়গায় কমলা হ্যারিস কিন্তু সেই কথাটাই বারবার বলছেন। আপনার মনে আছে যখন অভিজিৎ নোবেল পুরস্কার পেয়েছেন, বলেছিলেন মার্কিন সমাজ দুটো জিনিস তাকে দিয়েছে, অসাধারণ পরিশ্রম, এবং সে পরিশ্রম করে তিনি সেখানকার একটা বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার দায়িত্ব পেয়েছেন। দ্বিতীয় হলো পরিশ্রমের যে ফলটা আসে, এই যে নোবেল পুরস্কারে যাবার যে প্রস্তুতি, সেটা তো একটা বলতে পারেন গবেষণার ক্ষেত্রে। কিন্তু সেই কথাটা যদি আপনি রাজনীতির ক্ষেত্রে আনেন, যে কমলা হ্যারিস তার মা গেছেন প্রথম প্রজন্মের, সেখানে তিনি গবেষক হিসাবে তিনি করেছেন, সেখানে তার জন্ম, কিন্তু তার ভারতীয় সেই সম্পর্কটা সেখানে আছে, তার ক্যারিবীয় সম্পর্ক আছে, আফ্রিকান সম্পর্ক আছে, তার মধ্যে দিয়ে তার যে উত্থান, এই যে সম্ভাবনা তৈরি করা যায় মার্কিন সমাজে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি বলেন যে আমাদের আগ্রহের জায়গাটা কি, আমাদের যারা বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, বাংলাদেশি বংশোদ্ভূত, নিঃসন্দেহে তারা একটা ফ্লেক্সিবল ইমিগ্রেশন চাইবেন, তারা চেইন ইমিগ্রেশন রাখতে চাইবেন, ফ্যামিলি ইমিগ্রেশনটা যাতে থাকে, তারা নিয়ে যেতে পারেন। একই রকম কথা তাদের ক্ষেত্রেও, তারা প্রথম প্রজন্ম, কেউ হয়তো দ্বিতীয় প্রজন্ম হয়েছেন বড়, যে সেখানে তারা এই সম্ভাবনার যে সুযোগ, সেটা কাজে লাগাতে গেলে তো ট্রাম্প প্রশাসনের মতো এই ধরনের বিভক্তি রাজনীতি যদি থাকে, তাহলে তো সেটা সম্ভব না। সেটা আমাদের ডায়াসপোরা যদি সেখানে ভালো করে, বাংলাদেশ বংশ, সেটা আমাদের জন্য আনন্দের কথা। আবার আমাদের দিক থেকে নিঃসন্দেহে যদি তাদের সেই সুদৃষ্টি থাকে, সেটা আমাদেরকেও সেই পথ তৈরি করতে হবে নিঃসন্দেহে, যে এই নতুন প্রশাসনের চোখে পড়বার মতো, যেটা ভালো দিক। আবার যদি আসি যে যাকে মার্কিন সমাজ রাষ্ট্রপতি ইলেক্ট করেছে, প্রেসিডেন্ট ইলেক্ট করেছে, তার দীর্ঘ পাবলিক সার্ভিসের অভিজ্ঞতা, যেটা ট্রাম্পের ক্ষেত্রে বারবার বলা হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো পাবলিক সার্ভিস ছাড়া, তার হয়তো বাণিজ্যিক অভিজ্ঞতা আছে, তার ব্যবসা বাণিজ্য করবার অভিজ্ঞতা আছে, সেটাও নিঃসন্দেহে ব্যবস্থাপনার বড় অভিজ্ঞতা, কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে গেলে যে রাজনৈতিক অভিজ্ঞতা, যে তার অফিস করবার যে অভিজ্ঞতা, সে জায়গা থেকে অসাধারণ প্রার্থী নিঃসন্দেহে জো বাইডেন। তার প্রায় 5 দশকের রাজনীতির অভিজ্ঞতা, তার আগে তিনি একাধিক দায়িত্বে ছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন 2 মেয়াদে। সমস্ত কিছু মিলে তিনি এই চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জ আছে ঘরোয়া পর্যায়ে। কংগ্রেসের দুই কক্ষে আপনি জানেন, একটাতে কিছুটা লিড থাকলেও সেটা যথেষ্ট না, এবং সেনেটেও তাকে কঠিন সময় পার করতে হতে পারে, বিশেষ করে স্টিমুলাস প্যাকেজ থেকে শুরু করে কোভিডের ক্ষেত্রে কি হবে। এবং আপনি জানেন যে বিখ্যাত যে ওবামা কেয়ার, যেটা একেবারে
বাতিল শুধু না, মানে বাতিল করে অনেকটা জিহাদ ঘোষণা করেছিলেন ট্রাম্প প্রশাসন, সেটা আবার নতুন ভাবে আরো রিভাইজ ফর্মে, এক্সটেন্ডেড ফর্মে আনবার একটা প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন। এই কাজগুলোর জন্য তো তার সিনেটের সহযোগিতা লাগবে, সেটা একটা এই কাজগুলো শুরু করতে তো তাকে 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা একটা হয় কি যে মার্কিন জনগণ যাকে ম্যান্ডেট দেয়, সে ম্যান্ডেটটা অনেক গুরুত্বপূর্ণ। তিনি যে প্রেসিডেন্টের মতো বক্তৃতা দিলেন, কিসের ভিত্তিতে তিনি জানেন যে ইলেকট্রাল ভোট তো সেটাতে এখনো বসেনি, তারা তো বসবে 10 তারিখের দিকে, কিন্তু তারপরে তিনি জানেন যে ওই ইলেকট্রাল ভোটগুলো তিনি পাবেন, ওই কলেজগুলো তিনি পাবেন, তিনিই রাষ্ট্রপতি হবেন। এবং ট্রাম্প সাহেব যে নাটক করছেন, এখনো তো তিনি আদালতে যাচ্ছেন, তিনি যেতে পারেন আদালতে, কিন্তু খুব সংক্ষেপে বলা যায় যে আমরা যা গত কয়েকদিন ধরে যেটুকু পর্যবেক্ষণ করেছি, তাতে যে নির্বাচনী যে বিষয়গুলো, যে টেকনিক্যাল বিষয়গুলো দিচ্ছেন, তাতে এখানে একেবারে ভোট রিগিং হয়েছে, এখানে জোট চুরি হয়েছে, এখানে কারচুপি হয়েছে, এইটা কোনোভাবেই প্রমাণ করা যায়নি। এটা ইউরোপিয়ান পর্যবেক্ষণটা করেননি, অন্য কোনো মার্কিন গণমাধ্যম এটার সঙ্গে একমত না। তবে যেটা ওরা নাগরিক অধিকারটা থাকতেই পারে, তিনি যদি কাউন্টিং বা গণনাটা সঠিক মনে না করেন, অন্য বিষয় না করেন, যেতেই পারে। মনে রাখতে হবে যে অ্যাল গোরের নির্বাচন যাদের মনে আছে, যে এত সহজ না বিষয়টা যে একবার এটা ঘোষণা হয়ে যাবার পর এটা রিকাউন্ট করা, তাহলে ফ্লোরিডাতে অ্যাল গোরই জিততেন যদি আবার ওই ম্যানুয়ালি কাউন্টিং সেখানে যেত। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে পরবর্তীতে কোনো অনুষ্ঠানে সুযোগ পেলে। কিন্তু তিনি প্রেসিডেন্ট ইলেক্ট, এবং যেটা বাস্তবে ঘটে যখন এরকম প্রায় নিশ্চিত হয়ে যায়, সিক্রেট সার্ভিসেস যারা আছেন, ইন্টেলিজেন্স যারা আছেন, তারা ইতিমধ্যে তার সঙ্গে বসছেন, তার সিকিউরিটি তাকে দেওয়া শুরু হয়ে যাবে। এবং যে বক্তব্যগুলো এতক্ষণ আমরা দিলাম, সেটা তো নিঃসন্দেহে তার পররাষ্ট্রনীতি কি হবে, তার ঘরোয়া নীতি কি হবে, তার অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা কি হবে, সবই কিন্তু তিনি তার বক্তৃতায় দিয়ে দিয়েছেন। বিজয়ী হওয়ার পরে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা তাকে অভিনন্দিত করেছেন, কিন্তু কিছু কিছু রাষ্ট্র এখনো করেনি। সেটা তো রাশিয়া নিঃসন্দেহে খুব সতর্ক, বা রাশিয়া যতটা আমি বলবো স্বস্তি বোধ করতো ট্রাম্পের সঙ্গে, নিঃসন্দেহে খুব চিন্তা ভাবনা করে মত দেবে। চীনের ক্ষেত্রে যত সহজ ট্রাম্পের সঙ্গে কাজ করা, এদের যে কনসেপ্ট, যে ধরনের পররাষ্ট্রনীতিতে সাধারণত ডেমোক্রেটরা থাকে, এবং এখন তো একেবারে ভিন্ন বিশ্ব পরিস্থিতি, তো যে কথাটা তারা সতর্কভাবে দেবে, এরদোয়ানের কাছ থেকে নিশ্চয় আমরা রাতারাতি কিছু আশা করতে পারি না, সতর্ক দেবে। যেটা শেষ করব বলে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দর্শনটা তিনি দিচ্ছেন, যে একটা অত্যন্ত সংকটময় মুহূর্তে আমরা পৃথিবীর আছি, তখন একটা ফাদারলি ফিগারের দরকার পড়ে, একটা মাদারলি ফিগারের দরকার পড়ে, একটা বাবা সুলভ বা মা সুলভ যে নেতৃত্ব দেবেন, যে পারিবারিক মূল্যবোধের কথা বলেন, ডিসেন্সের কথা বলেন, ভদ্রতার কথা বলেন। আমাদের স্মরণ করিয়ে দিতে হবে যে মার্কিন সমাজের এই রাজনীতিতে, এই নির্বাচনে জো বাইডেন অন্তত এটা বললেন যে ভদ্রতা, রাজনৈতিক সংস্কৃতি এবং ঐক্য আমাদের রাজনীতি থেকে হারিয়ে যায়। ধন্যবাদ শামীম রেজা আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দেখুন আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।